জগৎ শেঠ। জগৎ শেঠের কি আমরা নাম শুনিনি? তিনি সিরাজউদ্দৌলার হত্যাকারী মীরজাফরের সাহায্যকারী ছিলেন। শ্রেষ্ঠ ব্যাংকার থেকে দেউলিয়া হয়ে যান। ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে মীরজাফরের নাম যতবার উঠে এসেছে ইতিহাসের পাতায় পাতায়, জগৎ শেঠের নাম কিন্তু তত বেশি শোনা যায় না। আমরা ঠিক তাকে চিনিও না, তাই না? যাদের চক্রান্তের শিকার হয়ে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হলেন, হত্যা হলেন, ভয়ঙ্কর নির্মমের মধ্যে দিন পার করলেন, তাদের মধ্যে জগৎ শেঠ ছিলেন অন্যতম একজন ভয়ঙ্কর মানুষ। রাজা বল্লাল সেনের নাম শুনেছি। রাজা বল্লাল সেনের সময় বাংলার স্বর্ণ ব্যবসায়ীরা একেবারে ঘরে উঠে যায় বা ঘরে বসে যায়। ঠিক তখনই বাংলার ব্যাংকিং জগতে মাথা ঢোকানোর সুযোগ পেয়ে বসে বিদেশি শেঠরা বা বিদেশি ব্যবসায়ী বণিকরা। মুঘল শাসনামলে মারোয়াররা ভারতীয় উপমহাদেশে গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করত, সেটার অস্বীকার করার জো নেই। মারোয়াররা পালি বাজার ছিল পশ্চিম ভারতের সমুদ্র উপকূল ও উত্তর ভারতের ব্যবসার এক সংযোগ স্থল, এবং এখান থেকেই ইউরোপীয় ভারতীয় পণ্য এবং ভারতীয়রা ইউরোপীয় পণ্য, আরবীয় পণ্য, আফ্রিকা এবং ইত্যাদি বিভিন্ন দেশের সাথে পণ্য আমদানি ও রপ্তানি করত। হ্যাঁ, আমি সেই ইতিহাস বলতে চাচ্ছি না, তবে শুরুতে যেহেতু বলতে হয় সেহেতু বলছি। মারোয়াররা ছোটতে বেলা থেকেই এই ব্যবসাগুলো কিন্তু বুঝত, কিন্তু বিরূপ শুল্ক আবহাওয়া এবং অনুর্বর অঞ্চলের কারণে তারা নিজেদের জন্মভূমিতে বেশ ভালোভাবে শক্ত করে টিকতে পারেনি। এবং 1652 সালে হীরানন্দ সাহু নাম একজন মারোয়ারের বাংলা পাটনায় এসে বসবাস শুরু করেন তিনি। সেই লোক থেকে ইতিহাসটা শুরু হয়েছে মূলত। পরবর্তীতে তিনি পাটনা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়ে পড়েন। আমরা যেহেতু বলছি জগৎ শেঠের বিষয়, সেহেতু এটা শিরোনামে বলতে হচ্ছে আমাকে। এবং একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। তখন থেকে তারা ছোটখাটো ধার দিয়ে ব্রিটিশদের ব্যবসায় বিনিয়োগ করত। ভারতবর্ষে তখনও তারা পরিচিত হয়ে ওঠেনি বেশ ভালোভাবে। তাদেরকে চিনত, তাদের আশপাশে যারা ছিল তারা তাকে ভালো করে চিনত, তাছাড়া আর কেউ চিনত না। বাংলা ছিল মুঘল শাসনামলের সব থেকে সমৃদ্ধশালী একটা সুবাহ, মানে একটা দেশ বা এলাকা, আর ঢাকা ছিল তার রাজধানী। সেই সময় শুধু ঢাকার নদী বাণিজ্য পথ থেকেই বছরে আয়ের পরিমাণ ছিল কত জানেন? ওই সময় 1 কোটি টাকারও বেশি। ডাচ, ফরাসি, ইংরেজরা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা প্রচুর পণ্য কিন্তু এই ঢাকা শহর থেকে। তাহলে বুঝেন ঢাকার মান কিরকম ছিল। হীরানন্দ সাহুর ব্যবসা ছিল সেই সব ব্যবসায়ীদের অর্থ ধার দেওয়া এবং টাকা ভাঙানো, সেখান থেকে লাভ নেওয়া। টাকার এই প্রতিযোগিতায় বাজারে টিকে থাকার প্রধান শর্তই ছিল সময় মতো টাকা ধার পাওয়া এবং পরিশোধ করা, যার ফলে হীরানন্দ সাহুর ব্যবসা রাতারাতি ফুলে ফেঁপে উঠেছিল। তিনি বেশ সমৃদ্ধশালী ব্যবসায়ী হয়ে উঠলেন। তিনি তার সাথীদেরকে আহ্বান করলেন। 7 জন ছেলে ছিল, তার মধ্যে বড় ছেলে মানিক চাঁদ, তিনি বাবার ব্যবসার সঙ্গে বেশ ভালোভাবে জড়িত ছিলেন। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে বর্তমান মুর্শিদাবাদ রাজধানী সরিয়ে নিলে মানিক চাঁদ নতুন রাজধানীতে তাদের নতুন কুঠি খুলে বসেন। ঢাকা থেকে রাজধানী সরানো হলো, সত্যি কথা ওই সময় সরানো যে কতটা বোকামি হয়েছে। ঢাকা থেকে রাজধানী সরানো হলেও নায়েব সুবেদারে থেকেই যায় এবং টাকা ছাপানোর টাকশালও রয়ে গিয়েছিল। টাকশালটি ছিল বর্তমান কেন্দ্রীয় কারাগারের ভেতরে, পরবর্তীতে যা মুর্শিদাবাদে স্থানান্তরিত করা হয়েছে। মানিক চাঁদের ব্যবসা তখন খুব রমরমা চলত। তিনি বেশ সমৃদ্ধ হয়ে গেছেন সবার কাছে, তিনি পরিচিত মুখ হয়ে উঠছেন। ঢাকা ছিল তাদের গুরুত্বপূর্ণ এক কুঠি। ঢাকার বাইরেও কলকাতা, বেনারস, হুগলি ইত্যাদি বিভিন্ন ব্যবসার জায়গা তাদের নতুন নতুন কুঠি খুলতে শুরু করেছে। মুর্শিদাবাদে মানিক চাঁদ ছিলেন নবাবের খুব প্রিয় একজন মানুষ এবং পরবর্তীতে নবাবের ব্যাংকার হিসেবেও দায়িত্ব পালন শুরু করে ফেলেন তিনি। 1714 সালের দিকে আমরা চলে আসি। 1714 সালে মানিক চাঁদের মৃত্যুর পর তার ছেলে ফতেহ চাঁদ এই দায়িত্ব পালন করে শুরু করেন। 1723 সালে সম্রাট মাহমুদ তাকে জগৎ শেঠ উপাধি দেন। এই সেই জগৎ শেঠ। এতে বোঝা যায় যে দিল্লিতেও তারা তাদের কুঠি খুলতে বেশ ভালোভাবে সমর্থ হয়েছিলেন, সেখানে বেশ ভালোই পরিচিত পেয়েছিলেন। তখনকার বিভিন্ন দলিল দস্তাবেজ থেকে জানা যায় এই মারোয়ারি হিন্দু পরিবারটি ছিল ভারতবর্ষ ও মুঘল সাম্রাজ্যের সব থেকে বড় ধনী একজন ব্যবসায়ী। তাদের লেনদেনকে ব্যাংক অব ইংল্যান্ডের সাথে তুলনা করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন তারা কত টাকার লেনদেন করত। শেঠরা সরকারি রাজস্ব জমা গ্রহণ করত, জমা দিত, ও নবাবেরা এর মাধ্যমে তাদের বার্ষিক যায় মানে দিল্লিতে পাঠাতো আর কি। বার্ষিক যতগুলো কিছু আয়টাই হইতো সেগুলো সব দিল্লিতে পাঠাতো। শেঠদের কুঠি থেকে পরে নির্দিষ্ট পরিমাণে টাকা দিল্লির দরবার থেকে হুন্ডি হিসেবে কাটা হতো। ডাচ বিবরণীতে এই শেঠদের সব থেকে বড় মানি চেঞ্জার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আপনি ভাবতে পেরেছেন তারা তাদের ব্যবসাকে কোথায় নিয়ে গেছে? বাংলার বাইরে থেকে যেসব মুদ্রা বাংলা বিহারে আসতো সবই পরিবর্তনের বাটা নির্ধারণ করত বা শেঠের কুঠি।
মানে বুঝছেন, তারা সকল কিছু নির্ধারণ করে। এছাড়া দামি ধাতু ভাঙিয়ে টাকশাল মুদ্রা করতে সেটার কুঠি বাটা নিত, সেটা একটু কষ্টকর, তারপর বুঝতে হবে। 1650 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বসবাস শুরু করে বসেন এবং মুঘলদের কাছ থেকে শুল্ক মুক্ত বাণিজ্য করার বেশ অনুমতি নিয়ে নেয়। তারা বছরে 3000 টাকা প্রদানের বিনিময়ে এই অধিকারকে গ্রহণ করে। তারা হুগলি ও কাশিম বাজারের বাণিজ্য কেন্দ্র খুলে বসে। তারা কলকাতা, গোবিন্দপুর ও সুতানটি নামে 3টি গ্রাম কিনে সেখানে জমিদারি প্রতিষ্ঠা করে বসে। কিন্তু মুর্শিদ কুলি খানের সময় থেকেই ব্রিটিশদের সাথে শুল্ক মুক্ত বাণিজ্যের ভুয়া ফরমান নিয়ে নবাবের সাথে তাদের একটা দ্বন্দ্বের শুরু হয়ে পড়ে। ভয়ঙ্কর একটা যুদ্ধ লাগবে এরকম একটা ষড়যন্ত্র। বলা হয় এটি ছিল পরবর্তী পলাশীর যুদ্ধের আসল একটি কারণের মধ্যে। আসলে আরো অনেক কারণের মধ্যে এটি একটি কারণ ছিল যে ফরাসিদের সাথে বাঙালির সুসম্পর্কের একটা ব্যাপার। ব্রিটিশদের সাথে ফরাসিদের 7 বছরের একটি দীর্ঘ যুদ্ধ হয়। সেই যুদ্ধ সম্পর্কে আপনাকে আমি হয়তো বা নেক্সট এপিসোডে জানাতে পারি। সেই কারণে বাঙালির সাথে ফরাসিদের এই সম্পর্ক তারা মেনে নিতে পারেনি। তাই এই পলাশীর যুদ্ধ শুধুমাত্র একটি খণ্ড যুদ্ধ নয়, বরং এটি ছিল সমস্ত বিশ্বের যুদ্ধ। যেমন ওয়ার্ল্ড ওই যে ওয়ার হচ্ছে না, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেরকম। 1717 সাল থেকে 1757 সাল পর্যন্ত শেঠদের ব্যবসা ছিল খুব জাঁকজমকপূর্ণ, খুব বড় ধরনের আকারে সমৃদ্ধি লাভ করেছে। 1740 সালে সিংহাসন লাভের লড়াইয়ে অনেকটা বাধ্য হয়ে তারা আলীবর্দী খাঁকে সাহায্য করেছিল। এমনকি সরফরাজ খানের মৃত্যুর পর তারা আলীবর্দী খাঁয়ের জন্য দিল্লির ফরমানেরও ব্যবস্থা করেছিল। এভাবেই তারা নবাবদের তাদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। এভাবে তারা তাদের ব্যবসাকে সমৃদ্ধ করত। তাদের একটা চাল ছিল। পলাশীর যুদ্ধের পেছনে বাংলার অর্থনৈতিক অবস্থা দায়ী ছিল আমরা জানি, আর এর অর্থনীতির রাশ ছিল এই জগৎ শেঠদের হাতে। বলা হয় পলাশীর চক্রান্তে সফল করার উদ্দেশ্যেই তারা ব্রিটিশদের 3 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই 1757 সালের আগে। তারা ভেবেছিলেন ব্রিটিশরা তাদের ব্যবসার মুনাফা নিয়ে এই দেশ থেকে চলে যেতে পারে বা চলে যাবে, কিন্তু তারা বুঝে উঠতে পারেননি যে ব্রিটিশরা মনে মনে অন্য পরিকল্পনা কষে বসছেন। অন্য পরিকল্পনা এতে ছিল, তারা এটা টের পায়নি। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশরা মুর্শিদাবাদের কোষাগার লুট করে ফেলে। সে সময় মুর্শিদাবাদের কোষাগারে ছিল প্রায় 40 কোটি টাকা। হ্যাঁ, ভুল শুনেননি আপনি, 40 কোটি টাকা। শেঠরা এই লুটের বিরোধিতা করেছিল শক্তভাবে। তারা চায়নি তাদের পরবর্তী পুতুল নবাব খালি হাতে তার রাজত্ব শুরু করুন। পলাশীর যুদ্ধের পর বাংলার বাণিজ্য শেঠদের জন্য নিরপেক্ষ হয়ে যায় তখন। জগৎ শেঠ মাহতাব রায় ও রাজা স্বরূপ চাঁদ নিজেদের তৈরি ষড়যন্ত্রে নিজেরাই কিন্তু ডুবে মরলেন। যেমন দেখেন, টাকশালের ক্ষমতা থেকে ছিটকে পড়লেন তারা। ব্রিটিশরাও আর তাদের কাছে থেকে টাকা ধার নেয়নি, কেননা তারা তো সিরাজউদ্দৌলাকে হত্যা করে ফেলেছে পলাশীর যুদ্ধে। তারা রাজত্ব তারা নিয়ে নিচ্ছে। অন্যদিকে সারা ভারত জুড়ে গড়ে উঠেছিল ছোট ছোট ব্যবসায়ের দল তাদের। 1740 সালের পর জগৎ শেঠরা যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল, ঠিক সেভাবে 1757 সালের পর বিশ্বাসঘাতকতা করার জন্য তাদেরকে মিশিয়ে দিয়েছিল মাটির সাথে সেই ইংরেজরা, ব্রিটিশরা। পরবর্তীতে মীর কাসিম, সেই মীর কাসিমের নাম তো আমরা জানি, সেই মীর কাসিম 1763 সালে শেঠ পরিবারের উত্তরাধিকারী 2 ভাইকে হত্যা করে এই শেঠ পরিবারের পতন ঘটানোর জন্য। অবশ্য পতন ঘটিয়েছিল তিনি। 1773 সালের দিকে চোখ দিলে রাজধানীতে কলকাতাতে স্থানান্তরিত হলে এবং বাংলার নবাবের কাছে থেকে ব্রিটিশদের কাছে ক্ষমতা চলে গেলে জগৎ শেঠের পরিবার কার্যক্রম চিরকালের মতো অবসান ঘটে। এই সেই জগৎ শেঠ। এই জগৎ শেঠের সম্পর্কে তথ্য দিলাম সামান্যতম আপনাকে। হয়তো আমার কথাগুলো কষ্টকর ছিল আপনার বোঝার জন্য, তারপরও আমি সংক্ষেপে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আপনি চাইলে গোলাম আহমেদ মুর্তজার বইগুলো পড়তে পারেন, তাহলে আপনি অনেকগুলো ধারণা পাবেন সেখান থেকে। যেহেতু আমি ইতিহাস পড়াশোনা করি, ইতিহাস পড়তে ভালো লাগে, বিভিন্ন ভাইদের থেকে বিভিন্ন ইতিহাসবিদের লেখাগুলো কালেক্ট করে সেখান থেকে আপনাকে উপস্থাপন করার চেষ্টা করি। তো থ্যাংক ইউ আমার বকবক শোনার জন্য। আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। আপনার দয়া করে শেয়ার করতে কিন্তু সাহায্য করবেন, শেয়ার করে আমাকে উপরে ওঠার জন্য সাহায্য করবেন, কারণ সত্য সকল সঠিক তথ্য পেতে হলে আমার পাশে আপনাকে থাকতে হবে। সো থ্যাংক ইউ।